সকলকে স্বাগতম। আমি রুজিনা সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, ধলকুন্ড উচ্চ বিদ্যালয়, সানোয়ারা, ধামরাই, ঢাকা। আমার আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা ভাষার রূপ বৈচিত্র্য, অর্থাৎ আমাদের 2021 সালের যে নতুন অ্যাসাইনমেন্ট শুরু, তার প্রথম সপ্তাহের প্রথম ক্লাস। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো এবং নিরাপদে থেকে বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো উপভোগ করে নিরাপদে পড়ালেখা চালিয়ে যাও, এটাই আমার কামনা। তো আমরা এখন ক্লাসে যাই, ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে বাংলা ভাষার রূপ বৈচিত্র্য, অর্থাৎ বাংলা ভাষাটা অনেক রকম বিষয় নিয়ে সাজানো, অনেক ধরনের রূপরেখা, অনেক ধরনের রং আছে এর ভিতরে। তো আমরা আজকে পড়ব, প্রথমে জানব যে বাংলা ভাষাটা কি। বাংলা ভাষা হচ্ছে আমরা আসলে মনের ভাব প্রকাশ করার জন্য বাংলাতে, অর্থাৎ আমরা যেহেতু বাঙালি, বাংলাতে মনের ভাব প্রকাশ করার জন্য যে কথাগুলো বলে থাকি, এটাই সাধারণত আমাদের বাংলা ভাষা। অর্থাৎ বইয়ের ভাষা আমরা বলতে পারি যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়, সেটাই হচ্ছে ভাষা। এখন বাংলা ভাষার কিছু রূপ বৈচিত্র্য আমরা বলবো। রূপ বৈচিত্র্য বলতে এর প্রকারভেদ, এর ভিন্নতা, এইসবই আর কি। এখানে নতুন কিছু নেই। তো আমরা জানবো, যেহেতু আমরা ভাষা কাকে বলে সেটা জানলাম, এখন জানবো বাংলা ভাষার রূপটা কীরকম বা কত ধরনের হয়, কি রূপে কি রূপে আমরা এটাকে দেখতে পাই। তো প্রথমত বাংলা ভাষার আমরা প্রথম দুইটা রূপ জানি, যে একটা রূপ হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। অর্থাৎ প্রথমত বাংলা ভাষার দুইটি রূপ। তাহলে প্রথমটা হচ্ছে লৈখিক, দ্বিতীয়টা হচ্ছে মৌখিক। তাহলে বাংলা ভাষার প্রথম দুইটা রূপ আমরা জানি, একটা হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। অর্থাৎ লেখার সময় আমরা একরকম রূপে দেখি আর বলার সময় আরেক রকম রূপে বলি। তবে এই লৈখিক এবং মৌখিক বিষয়ের মধ্যে কিছু আঞ্চলিকতা আছে। আমরা যে এলাকায় বাস করি, ওই এলাকার কথাগুলো ওইভাবে লেখার সময় আমরা লিখি না, কিন্তু মুখে বলার সময় আঞ্চলিকতা থাকে। অর্থাৎ যে অঞ্চল যে ধরনের কথা বলে, ওইভাবেই সেটাকে ব্যবহার করা হয়। এখন লৈখিক এবং মৌখিক ভাষা দুইটা রূপকে আবার আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়। আর যেটাকে আমরা বলি আঞ্চলিকতা, অর্থাৎ আঞ্চলিকভাবে যে অঞ্চলে যে ভাষা ব্যবহার করে, সেটার আরেকটা নাম হচ্ছে উপভাষা। অর্থাৎ আঞ্চলিক ভাষার আরেকটা নাম হচ্ছে উপভাষা। এখন লৈখিকটার আবার দুইটা রূপ, সাধু, চলিত। আর মৌখিকটার আরেকটা রূপ হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। এখন প্রথম জানলাম দুইটা রূপ, লৈখিক এবং মৌখিক, একটা লেখার জন্য একটা বলার জন্য। এবং লৈখিকটার আবার দুইটা রূপ, সাধু এবং চলিত। আর মৌখিক ভাষার একটা রূপ হচ্ছে আঞ্চলিক, অর্থাৎ আঞ্চলিক ভাষাটাকে আমরা বলি উপভাষা। এখন লেখার ভাষার মধ্যে সবসময় সব ভাষাটা আমরা লিখতে পারি না। যেটাকে বইয়ে বা সর্বজন স্বীকৃত, সব জেলায় বা দেশের সব জায়গায় ব্যবহৃত হয় এমন একটা ভাষা, যেটা সবাই স্বীকৃতি দিয়েছে এবং বই পুস্তক যেটা নিয়ে লেখা হয়, সর্বজন স্বীকৃত যে ভাষাটা, তাকে আমরা বলি প্রমিত ভাষা, অর্থাৎ শুদ্ধ ভাষাটা, যেটা আমরা বইয়ে ব্যবহার করে থাকি। এখন আমাদের রূপ বৈচিত্র্যের মধ্যে আজকের বিষয়ের মধ্যে হচ্ছে সাধু এবং চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য বা এর রূপ সম্পর্কে আমরা জানব।
শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখানে দুইটা ছবি টাঙিয়েছি। একটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবা, ছবি দেখলেই বোঝা যায় যেটা একটা সাধু বাবার ছবি, আর এখানে একটা স্মার্ট ছেলে অর্থাৎ আধুনিক একটা ছেলের ছবি। তো আমরা এই দুইটার মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারতেছি। সাধু আমরা সবাই কম বেশি জানি। সাধু মানে সে কী করে, চুল দাড়ি কামায় না, সেলাই ছাড়া কাপড় পরে, সে অনেক নিয়মকানুন মানে, মাছ মাংস খায় না, অনেক কিছু নিয়মকানুন সে মেনে চলে, অর্থাৎ নিয়মকানুনের বাইরে সে কখনো যায় না, তার একটা নিয়মতান্ত্রিক জীবন। আর এখানে আমি একটা ছবি দিয়েছি, ছেলেটা হচ্ছে স্মার্ট ছেলে অর্থাৎ আধুনিক একটা ছেলে। সে দেখো কীরকম করে চুল কাটছে, চশমা পরছে, এখনকার যুগে যেমন চুল কাটে সেরকম করছে। আবার কিছুদিন গেলে পরিবর্তন, যুগের সাথে তাল মিলিয়ে সে পরিবর্তন হবে, যখন যেরকম আসবে ঠিক সেইভাবে সে পরিবর্তনটা নিয়ে আসবে নিজের মধ্যে, অর্থাৎ যেই সময় যেই পরিবেশ বা যেভাবে চলার কথা সে নিজেকে ওইভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেকে পরিবর্তন করি। তো আমাদের সাধু এবং চলিত ভাষাটা ঠিক এরকম। সাধু ভাষাটা এই সাধুর মতোই একদম নিয়মতান্ত্রিক, অর্থাৎ নিয়মের বাইরে যায় না, নিয়ম মেনে চলে। আর চলিত ভাষাটা হচ্ছে স্মার্ট, অর্থাৎ যখন যেরকম যে জায়গায় যেরকম দরকার সেইভাবেই প্রচলিত। তাহলে আমরা সাধু এবং চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য বা পার্থক্য দেখি। সাধু ভাষা চলিত ভাষা। ওখানে আমি আগেই বলেছি সাধু যেরকম নিয়মতান্ত্রিকভাবে চলে সেরকম সাধু ভাষাটাও সেই নিয়মতান্ত্রিক উপায়ে চলে, অর্থাৎ সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। সাধু ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, অর্থাৎ নিয়মের বাইরে সে যায় না। আর চলিত ভাষা হচ্ছে সবসময় পরিবর্তনশীল। আরও কিছু বৈশিষ্ট্য দেখি আমরা। সাধু ভাষাটা হচ্ছে তৎসম শব্দবহুল। অর্থাৎ সাধু ভাষার মধ্যে তৎসম শব্দটা বেশি থাকে, অর্থাৎ তৎসম শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। তোমরা পরবর্তী ক্লাসে যখন আরেকটু পড়ে উঠবে তখন এই তৎসম শব্দ সম্পর্কে জানতে পারবে, তবে এখন সামান্য একটু ধারণা দিচ্ছি। তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ, অর্থাৎ বাংলা ভাষার মধ্যে যে কঠিন শব্দটা সেটাই হচ্ছে তৎসম শব্দ। যেমন আমরা সাধারণভাবে বলি মাথা, সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় মস্তক। সেরকম এই ধরনের মস্তকের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে এই সাধু ভাষাটা বেশিরভাগ প্রচলিত, এই জন্য এটা হচ্ছে তৎসম শব্দবহুল। আর হচ্ছে চলিত ভাষা হচ্ছে তদ্ভব। তদ্ভব শব্দবহুল। তদ্ভব শব্দটা হচ্ছে তৎসম শব্দটা বাংলার মাধ্যমে প্রাকৃতিতে এসে যখন বাংলায় স্থান করে নিয়েছে, যখন মানে সরাসরি বাংলা হয়েছে, মানে অর্থাৎ পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, তখন সেটা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন মস্তক থেকে মাথা। সাধু ভাষা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয়। অর্থাৎ সাধু ভাষার মধ্যে সর্বনাম ও ক্রিয়াপদটা দীর্ঘ হয়। তোমরা যদি পদ সম্পর্কে জানো তাহলে দেখবা সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে পদটা আমরা ব্যবহার করি, অর্থাৎ রহিম করিম, তার পরিবর্তে আমরা ব্যবহার করি সে বা তাহারা। আর ক্রিয়াপদটা হচ্ছে যে পদটা দ্বারা কাজ করা হয়, অর্থাৎ করলো, গেল, আসলো, এরকম
সেই সাধু ভাষাতে সেই সর্বনাম ও ক্রিয়াপদটা দীর্ঘ হয়। যেমন তাহার। আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। যেমন তাহার হয়ে গেল তার। তাহলে সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হওয়া মানে কি? এই যে সর্বনাম পদটা তাহার বলতে অনেকখানি সময় লাগে, আর সেই সর্বনাম ও ক্রিয়াপদটা চলিত ভাষায় এসে সংক্ষিপ্ত হয়ে যায়, তাহার জায়গায় তার। সাধু ভাষা নাটকে সংলাপে ব্যবহার করা হয় না। সাধু ভাষা নাটকে এবং সংলাপে ব্যবহার করা যায় না, কারণ নাটক সংলাপ এগুলো সাধারণত একদম ক্লিয়ারভাবে কথা বলে যায়। কারণ সাধু ভাষা দিয়ে নাটক করতে গেলে পড়িয়া দেখিয়া চলিয়া অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য নাটক সংলাপে বক্তৃতায় বেশিরভাগ ক্ষেত্রেই সাধু ভাষা ব্যবহার করা হয় না। আর চলিত ভাষা নাটক সংলাপ বক্তৃতায় ব্যবহার হয়। এটা যেহেতু একটু কঠিন, এই জন্য নাটক সংলাপে ব্যবহার করা সহজ হয় না বলে ব্যবহার করা হয় না। তবে একেবারে ব্যবহার হয় না সেটা বলা যাবে না। বঙ্কিম রচনাবলী, তারপরে ঈশ্বরচন্দ্রের কিছু রচনাবলী আছে, তারপরে মাইকেল মধুসূদন দত্তের কিছু লেখা আছে, যেগুলোতে তোমরা সাধু ভাষা পাবা। এখানে সাধু ভাষার অনেক ব্যবহার আছে, কিন্তু আধুনিককালে সাধারণত এগুলো ব্যবহার খুব কম। আর নাটকে সংলাপে ব্যবহার করার জন্য চলিত ভাষাটা একদম পারফেক্ট, অর্থাৎ নাটকে সংলাপে সবসময় অনর্গল কথা বলার জন্য চলিত ভাষাটা সবসময় ব্যবহার করা হয়। তো এরকম সাধু এবং চলিত ভাষার আরও কিছু পার্থক্য আছে। যেমন সাধু ভাষায় যে শব্দে আকার ব্যবহার হয়, যেমন তুলা। সাধু ভাষায় কোনো কোনো শব্দে যেমন আকার ব্যবহার করা হয় তুলা, আর সেই ক্ষেত্রে ওইখানেই চলিত ভাষার ক্ষেত্রে ওই আকারের স্থলে ওকার ব্যবহার করা হয়। চলিত ভাষায় সেই শব্দে ওকার ব্যবহার করা হয়। অর্থাৎ সাধু ভাষার যে শব্দে আমরা আকার ব্যবহার করি, চলিত ভাষায় সেই শব্দে আকারের পরিবর্তে ওকার ব্যবহার করা হয়। যেমন তুলার জায়গায় তুলো,
তো এই হচ্ছে সাধু এবং চলিত ভাষার কিছু রূপ বৈচিত্র্য, মোটামুটি কাছাকাছি একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা যে 5টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, অর্থাৎ এটাকে অনুশীলন করবে বাসায় বারবার অনুশীলন করলে পরে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। যেহেতু তোমাদের এখন সরাসরি ক্লাসগুলো বন্ধ আছে, অ্যান্ড অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ঘরে বসে নিরাপদে একটু পড়ালেখা করার চেষ্টা করবে, সেই জন্যই আমাদের এই সামান্য চেষ্টা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।